অবশেষে কাঁচা কাঁঠাল আবার কিনে আনলাম। এবার আর সে ভুল করলাম না। রান্না করার সময় সম্পূর্ণ পরিপাটিভাবে রান্না করতে হবে, যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হবে। আল্লাহ, মানুষ কী খাবে, তারপর তো পেলাম। এটা আসলে ওদেরই দোষ। ওরা না খেয়ে বাচ্চাদেরকে দেখায়, বাচ্চারা ভাবে যে মা হয়তো বা এটা খায় না। আসলে তো তা না, বাচ্চারা খাবে দেখে মা খায় না। আমার কাছে না এই ধরনের মেন্টালিটি একদমই ভালো লাগে না। এটা আসলে আগেকালে ছিল। এসব কারণে সন্তানরা মায়েদেরকে মূল্যায়ন করে না, মায়েদের ইচ্ছা অনিচ্ছা বুঝতে পারে না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আসে। সব সময় সব কিছু ভালো লাগে না, সব সময় সব কিছু খেতে ইচ্ছা করে না। তাই যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খেতে হবে। কাঁচা কাঁঠাল তরকারি স্বাদটা আমার কাছে কচুর মতো লেগেছে। মানে মানকচু খেতে যেমন লাগে না, আমার কাছে ঠিক সেরকমই মনে হয়েছে। যারা কাঁঠাল খায় না ওদের কাছে এটা ভালো লাগবে, কিন্তু যারা কাঁঠাল খায় ওদের কাছে এটা ভালো লাগবে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। অবশেষে কাঁচা কাঁঠাল আবার কিনে আনলাম। এবার আর সে ভুল করলাম না। কিনে আনার একদিন পরেই কেটে রাখলাম। যখন এটা আমি কিনি তখন ওনাকে বলেছিলাম যে এই কাঁঠালটা কি পাকা হবে? এর আগের বারে যেটা দিয়েছেন সেটা তো পেকে গিয়েছে, তবে অনেক মিষ্টি ছিল। এখনকারটা কি তাড়াতাড়ি পেকে যাবে? তখন উনি বললেন, না এটা তাড়াতাড়ি পাকবে না, এটা 3-4 দিন কাঁচা থাকবে। আমি বললাম যদি পেকে যায়? তখন উনি আমাকে একটা কাঁচা কাঁঠাল দেখালো, বলল এটা অর্ধেক কেটে আজ নিয়ে গেছে, এই কাঁঠালই আপনি নিয়ে যান, সমস্যা হবে না। কাঁচা কাঁঠাল কাটতে অনেক ঝামেলা, এই কারণে আমি কাঁঠাল কাটিনি, শৌখিনাকে দিয়ে কাটিয়েছি, যার কারণে একদিন লেট হয়ে গেল। বটিতে কষ লেগে গিয়েছে, এই কষের কারণেই আমি কাঁঠাল কাটিনি, কারণ তেল মাখালেও কষ্টটা যায় না, এটা থেকে যায়। কাঁঠাল কাটা অনেক কষ্ট। শৌখিনা তো প্রথমে রাজি হয়নি, আমি অনেক বলাতে রাজি হয়েছিল। আমি বললাম অন্য কোনো কাজ করতে হবে না, তুমি শুধু কাঁঠালটা কেটে দাও আর ঘরটা মুছে দাও, এইটুকু করলেই চলবে। থালা বাসনগুলো আমি ধুয়ে নিব, তারপরও কেটে দাও। কারণ এটা কাটা আমার পক্ষে সম্ভব নয়। জুনেনা প্রচুর কানাকাটি করতেছিল, ও অনেক কানাকাটি করে, ওর জন্য কোনো কিছুই করতে পারি না। এই যে শৌখিনা কাঁথা কাটতেছে, আমি ওকে কোলে নিয়ে বসে বসে ভিডিও করতেছি, তারপরেও ও কি নড়াচড়া করে। বাড়তি অন্য কোনো খাবার তো খাবে না, সাধু শুধু দুধ খাবে আর আমাকে জ্বালাবে। ওকে দুধ খাওয়াতে গেলে আমার অনেক কষ্ট হয়, অনেক ক্ষুধা লাগে। রান্না করতে না পারলে তো অবস্থা খারাপ হয়ে যায়। বটিতে ধার কম, তাই কাটতে কষ্ট হচ্ছে। বাবুরাবাকে কতবার বলেছিলাম বটিটা ধার করে নিয়ে আসতে, কিন্তু উনি আমার কথা শুনেই না। উনি কি বলে শুনবা? উনি বলে পাটা দিয়ে বটি ধার করে নাও। বলো তো এটা কোনো কথা হইলো? পাটা দিয়ে কি বটি ধার করা যায়? আর করলেই বাকি, এটা কি থাকে ভালো? মানে আমি ওনাকে নিয়ে আর পারি না। আমি এই বটিটা নিজে নিয়ে গিয়ে ধার করে নিয়ে আসছি, তারপর ওনার কাছে টাকা আদায় করে নিয়েছি। এই দেখো শৌখিনা বিবি কী করতেছে, সে কাঁঠালের সবগুলো অংশ ফেলে দিচ্ছিল। আমি বললাম এই অংশগুলো কেন ফালাচ্ছ? এইগুলো তো কাঁঠালেরই আঁশ, যদি এগুলো ফেলে দাও তাহলে আর কী থাকবে? কাঁঠালের চামড়া নিচের অংশ কি আমি খাবো, বাকিগুলো খাবো না? এটা কি হলো? এই আঁশগুলো দিয়েই তো কাঁঠাল তৈরি হয়, তাই না? এগুলোই তো মজা। আর তাছাড়া এই আঁশগুলোর ভিতরে তো কাঁঠালের বিচিও আসে, তুমি দেখি সব ফেলে দিচ্ছ। এইগুলো বলার পরে সে ঠিকভাবে কেটে দিচ্ছে। সে বলে আমরা তো এভাবেই খাই। আমি বলতেছি না, আমি ইউটিউবে দেখেছি ওরা এই সবগুলো নিয়ে রান্না করে, খেতে নাকি অনেক মজা হয়। তুমি এই সবগুলোই কেটে দাও, দেখি খেয়ে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে সবসময় এভাবেই কেটে রান্না করব। আর যদি ভালো না লাগে তাহলে ওই অংশটা ফেলে রান্না করব। কাঁঠালটা অনেক বড়, কাটতে অনেক সময় লেগেছে। আমি তো অনেক বড় ভিডিও করেছিলাম, পরে এটাকে এডিট করে ছোটো করে নিয়েছি। আজকে আর কাঁঠাল রান্না করব না, রাত হয়ে গিয়েছে। শৌখিনে আসতে আসতে 8টা বেজে গিয়েছে, এগুলো কাটতে কাটতে 9টা 9:30 বেজে গিয়েছে। এখন রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাছাড়া গ্যাসও কম আর অনেক গরম। এত গরমে কিচেনে কাজ করাই যায় না, অসহ্য লাগতেছে। এদিকে জুনেনা কানাকাটি করতেছে, মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। শৌখিনা তো কাঁঠা কেটে দিচ্ছে, কিন্তু ও এগুলো ধুবে না, এগুলো আমাকে ধুতে হবে। এদিকে থালা বাসন আধোয়া রয়ে গিয়েছে, ওগুলো ধুয়ে তারপর এগুলো ধুতে হবে। এগুলো ধুতে অনেক সময় লেগে যাবে, তাই আজকে আর কাঁঠাল রান্না করব না, সকালে রান্না করব। কাঁচা কাঁঠালের অনেক কষ থাকে, এই কষগুলো ধুতেই তো অনেক সময় লেগে যাবে। তারপর আবার এগুলোকে সিদ্ধ করতে হবে, না সিদ্ধ করে তো রান্না করা যাবে না। রান্না করলে কষগুলো থেকেই যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন সকাল 10টা বাজে, চিংড়ি মাছগুলো বের করে রেখেছি।
এগুলো হচ্ছে 60 টাকা চিংড়ি মাছ, দেখো কতটুকু। আল্লাহ, মানুষ কী খাবে? তারপরও তো পেলাম। সখিনাকে বলেছিলাম চিংড়ি মাছগুলো বেছে দিতে, দেখো সে কী করেছে, চিংড়ি মাছ বেছে দিয়েছে কিন্তু চিংড়ি মাছের মাথার উপরের কালো অংশগুলো ফালায়নি। বলো তো কেমন লাগে? এই কালো অংশ কি খাওয়া যায়? এগুলো তো ফেলে দিতে হয়। সব কিছু ওকে বলে দিতে হবে? ওকে জানে না যেগুলো ফেলে দিতে হয়? মানে কোনোভাবে কাজ করলেই হয়। আমার আর ভালো লাগে না। ওকে দিয়ে কাজ করালেও প্রায় সময় আমাকে হাত দিতে হয়, না হলে তো হয় না। চিংড়ি মাছের মাথার উপরের কালো অংশগুলো ফেলে দিচ্ছি। একটু সময় লাগবে কিন্তু কিছু করার নেই। এটা না ফেলে আমি রান্না করতে পারবো না। এটা দেখেই তো আমার কেমন জানি লাগতেছে। কিছু জিনিস আছে যেগুলো দেখলে রান্না করতে ইচ্ছা করে না। যদি রান্না করাও হয় তাহলে সেগুলো খাওয়া যায় না। রান্না করার সময় সম্পূর্ণ পরিপাটিভাবে রান্না করতে হবে। যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হবে। আমি যখনই রান্না করি তখন সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন তো করি, তার আশেপাশে যা আছে সেই সবগুলো পরিষ্কার করি। মানে আমার কিচেনের আশেপাশে সব জায়গা আমি পরিষ্কার করে রাখি রান্না করার আগে, না হলে আমি রান্না করতে পারি না। কাঁঠালগুলো 3-4 বার করে ভালোভাবে ধুতে হবে, না হলে এগুলো কষ যাবে না। ধুয়ে তারপর এগুলোকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে তারপর এগুলোকে মশলা দিয়ে রান্না করে নিব। এই কাঁচা কাঁঠালকে আমাদের দেশে ভর্তা বলে। বাবুবাবু বলতেছে ভর্তা রান্না করছে ভর্তা। আমি বলতেছি ভর্তা কী? বলতেছে কাঁচা কাঁঠালের ভর্তা। এটা শুনে তো আমি বেহুশ হয়ে গিয়েছি। অনেকে এটাকে এঁচড় বলে। ইন্ডিয়ার মানুষেরা এটাকে এঁচড় বলে। কাঁঠাল ধুতে ধুতে হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, হাত একদম আঠা হয়ে গিয়েছে। খুব বিরক্ত লাগছে ধুতে, কিন্তু কিছু করার নেই। একটু ভালো খাবার খেতে হলে তো কষ্ট করতেই হবে। 5-6 বার ভালো করে ধোয়ার পরে কাঁঠালগুলো সিদ্ধ করতে দিলাম। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, যাতে করে কাঁঠালগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং কালারটাও ঠিক থাকে। দেখো, এখন রান্না করার জন্য কিচেনে আসলাম, সব কিছু ওকে করে ফেললাম, কিন্তু গ্যাস নেই, একদমই গ্যাস নেই। এত অল্প গ্যাসে কীভাবে রান্না করবো বলো? এইদিকে সকালবেলা নাস্তাও বানাতে হবে। ইলেকট্রিক চুলায় সকালে নাস্তা বানাবো। আস্তে ধীরে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে যাক, ফাঁকে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমি নিশ্চিত আমার কাঁঠাল রান্না করতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ নাস্তা খাওয়ার পরে আমি আর কোনো কাজ করতে পারি না। অনেক আলসেমি লাগে, তাছাড়া জন্য কান্নাকাটি করে ওকে খাওয়াতে হয়, এসব করতে করতে দেরি হয়ে যায়। রান্না করার সময় আর পাই না। যদি চুলায় গ্যাস থাকতো তাহলে তাড়াতাড়ি করে কাঁঠালটা রান্না করে ফেলতাম আর নাস্তাও বানিয়ে ফেলতাম, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না। নাস্তা না বানালে তো হবে না। বাচ্চাদের ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে। ছোটো বাচ্চাকে দুধ খাওয়াই, আমাকে তো খেতে হয়, তাই নাস্তাটা বানাতে হবে। কি হয়েছে? খেলা করো। আমাকে দেখলেই জুনেনা কান্না শুরু হয়ে যায়। দেখেছো কীভাবে কান্না করতেছে সে? সে কিন্তু খেলতেছিল, যেই বুঝেছে আমি এসেছি ব্যাস তার কান্না শুরু হয়ে গিয়েছে। দেখো কয়টা বানিয়েছি আটার কাই। এখানে বড় 2টা পরোটা হবে আমার জন্য, আর ছোটো 3টে হবে রুটি। ওদের জন্য পরোটা বানালে ওরা সবসময় খায় না, তাই প্রতিদিন ওদের জন্য পরোটা বানাই না, মাঝে মধ্যে পরোটা বানিয়ে দিই ওদেরকে। বাবুরাবু আজকে নাস্তা না খেয়ে অফিস চলে গিয়েছে। দেরি হয়ে গিয়েছে উঠতে, যার কারণে আগে থেকে রুটি বানাতে পারিনি। সকালবেলা নাস্তা না খেয়ে গেলে ওনার অনেক সমস্যা হয়, কারণ ওখানে গেলে উনি কাজে ব্যস্ত হয়ে যায়, যার কারণে নাস্তা আনিয়ে খাওয়া হয় না। অনেক সময় না খেয়েই থাকেন, একেবারে দুপুরবেলা খান। এই কারণে ওনার শরীরটা আর দুর্বল হয়ে যায়। কিন্তু আমি কি করব? এত বেশি গরম পড়েছে, এত বেশি গরম পড়েছে যে মাথা নষ্ট হয়ে যায়। আমি প্রতিদিন রাতেরবেলা গোসল করি। দিনের বেলা গোসল করলেও কোনো কাজ হয় না, রাতের বেলা গোসল করতেই হয়, প্রচুর গরম পড়েছে। এইদিকে 2বার গোসল করলে আমার আবার ঠান্ডা লেগে যায়। যদি না দুধ খায় ওরও সমস্যা হয়। এই কারণে আমি ঠিক করেছি একেবারে রাতেরবেলা গোসল করব, যাতে করে বারবার গোসল করতে না হয়। রাতেরবেলা গোসল করলে জানো কি হয়? ঘুমটা খুব ভালো হয়। এই কারণে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকি। সকালবেলা উঠতে অনেক সময় দেরি হয়ে যায়। তার মধ্যে আবার জুনেনা সকালবেলা উঠে দুধ খেতে চায়, তখন ওকে দুধ খাওয়াতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়। আবার ওই সময় ওকে দুধ খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমিয়ে যাই। এসব কারণে অনেক বেশি দেরি হয়ে যায়। কালকে রাতে বাবুরাবু কলা নিয়ে এসেছিল। কলা আনলে আমি রুটি বানাবোই মাস্ট, কারণ বাচ্চারা কলা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আর তাছাড়া আমার কাছে তো কলা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। মানে কলা দিয়ে পরোটা আমাকে খেতেই হবে, না হলে চলবে না। আমি যখন কলা দিয়ে পরোটা খাচ্ছিলাম তখন সাউদা এসেছিল। ও কলা খাওয়ার জন্য কান্না করতেছিল। ওকে আমি কলা দিইনি, কারণ ওকে আমি কিছুক্ষণ আগে কলা দিয়ে রুটি খাইয়ে এসেছি। বাচ্চারাও খেয়ে নিয়েছে। ওদেরকে খাবার খাইয়ে তারপর আমি খেতে বসেছি। কলা আনার পরে কাকাতে সাউদাকে একটা কলা খাইয়ে দিয়েছি, বাচ্চাদেরকেও একটা করে দিয়েছি, আমিও একটা খেয়েছি। সাউদা আজকে সকালে আবার একটা কলা খেয়েছে, এরপরে আবার রুটি দিয়ে খেয়েছে।
এই কারণে ওকে আর কলা দেইনি। এখন কথা হচ্ছে বাচ্চা তো খেতে চাবেই, তাই বলে কি আমরা মারা নিজেরা খাবো না, শুধু বাচ্চাদেরকেই খাওয়াবো? আমি যখন বাবুরাব্বুকে বলেছিলাম যে তোমার মেয়ে আবার কলা খেতে চায়, তখন সে বলে কলা কোথায়? আমি বললাম কলা যা ছিল ওদেরকে খাইয়ে দিয়েছি আর আমি একটা খেয়েছি। এটা শুনি তো উনি চিল্লাচিল্লি করলো, তুমি কেন খাও কলা, বাচ্চাদের কলা খাও, তুমি কেন কলা খাও? কেন বাবা, আমার কি ইচ্ছা করে না কলা খেতে? আমি কি মানুষ না? আমার কি ইচ্ছা করে না খেতে? শুধু বাচ্চাদেরকে খাইয়ে দিব, আমি খাবো না? আমি আমার রুহুরে আত্মারে দিব না? এটা কেমন কথা? অনেক মারা আছে শুধু বাচ্চাদেরকে খাওয়ায়, নিজেরা খায় না। কেন খায় না? এটা আসলে ওদেরই দোষ। ওরা না খেয়ে বাচ্চাদেরকে দেখায়, বাচ্চারা ভাবে যে মা হয়তো বা এটা খায় না। আসলে তো তা না, বাচ্চারা খাবে দেখে মা খায় না। এই কারণে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন তারা মায়ের সাথে এরকম করে, ওরা সব খেয়ে ফেলে, মায়ের জন্য কিছু রাখে না। তাই মায়েদেরকেই এই ব্যবস্থা নিতে হবে, মায়েদেরকে বোঝাতে হবে যে মায়েদেরও খেতে ইচ্ছা করে। আমি এই কারণে সাদাকে কলা দিইনি। ওকে যদি কলা দেই তাহলে আমি কলা ছাড়া খাবো, আমার তো ইচ্ছে করে কলা দিয়ে খেতে, তাই না? সবসময় তো আর বাচ্চাটাকে সব কিছু দেওয়া যায় না। বাচ্চারা এটা বুঝুক, তাদের যেমন খেতে ভালো লাগে তেমন মায়েদেরও খেতে ভালো লাগে। তখন তারা সব না খেয়ে মায়ের জন্য রেখে দিবে বা মাকে বলবে মা তুমি খাওনি। মায়েদের ইচ্ছার মূল্যায়ন করবে। হ্যাঁ, এখন যদি এরকম হতো যে কলা নেই, কলা আনছে অল্প, বাচ্চারা খাওয়ার পর আর থাকে না, তখন আমি না খেলাম, সেটা অন্য হিসাব। কিন্তু কলা আসে, আমার জন্যও কলা আসে, তাহলে আমি কেন খাবো না? কেন শুধুমাত্র বাচ্চাটাকে খাইয়ে দিব? বাবুর আপুকেও সকালবেলা নাস্তার সময় কলা দিলে উনি বলে আমাকে দিও না, ওরা খাবে। তখন আমি বলি তুমি কেন খাবে না? কলা তো অনেকগুলোই আসে, তুমি খাও। ওরা তো খাবেই, তোমার তো পুষ্টি দরকার, তাই না? তুমি কেন খাবে না? বাচ্চারা 2টা খেলে তুমি খাবে 1টা, কলা আনছো 12টা, খাবে না কেন? এভাবে করে বলাতে তখন উনি খায়, না হলে উনি খেতে চায় না। আমার কাছে না এই ধরনের মেন্টালিটি একদমই ভালো লাগে না। এটা আসলে আগেকালে ছিল, আগেকালে মারা এগুলো বেশি করতো। কিন্তু লাভ কী হতো? সবার শেষে মিলতো অবহেলা, অনাদর। এসব কারণে সন্তানরা মায়েদেরকে মূল্যায়ন করে না, মায়েদের ইচ্ছা অনিচ্ছা বুঝতে পারে না। কিন্তু ছোটোকাল থেকে যদি সন্তানদেরকে শেখানো হয়, বোঝানো হয়, তাহলে ওরা অবশ্যই মায়েদের ইচ্ছা অনিচ্ছা মূল্যায়ন করে। মায়েদেরকে বুঝতে পারে যে আসলে ওরা কী চায়, কী খেতে পছন্দ করে। আমি তো বলতে পারি না আসলে আমার মার পছন্দ কী, আসলেই বলতে পারি না যে আমার মার কী খাবার খেতে খুব বেশি পছন্দ হয়। মা এটা কখনো আমাদেরকে বুঝতে দেননি। যখনই যে খাবারগুলো এনেছেন তখনই সেই খাবারগুলো আমাদেরকে খাইয়ে দিয়েছেন। তিনি খেয়েছেন কি না খেয়েছেন, না এগুলো আমরা দেখেছি, না এগুলো আমরা বুঝতে পেরেছি, না উনি আমাদেরকে বুঝতে দিয়েছেন। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আসে। সব সময় সব কিছু ভালো লাগে না, সব সময় সব কিছু খেতে ইচ্ছা করে না। তাই যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খেতে হবে। কারণ পরবর্তীতে সেই খাবারটা তোমার খেতে নাও ইচ্ছা করতে পারে, বা সেই খাবারটা তুমি নাও খেতে পারো। তাই যখন যে খাবারটা খেতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে সেই খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করবে। সন্তানদেরকে খাওয়াবা না তা বলিনি, সন্তানরাও খাবে, তোমরাও খাবে। সন্তানদেরকে শুধু খাওয়াবা, তোমরা খাবা না, এটা কখনোই করবে না। সন্তানরা যদি বেশি খায় তোমরা একটু কম খাবা, কিন্তু খাবা, খাওয়া বন্ধ রাখবে না। সকিনাকে একটু কাঁঠা তরকারি দিয়ে দিলাম, ও বলেছে খাবে, তাই দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে না যে বাবুরাবু খাবে। কাঁঠাল তরকারিটা শুকিয়ে গিয়েছিল, তাই একটু পানি দিয়ে দিয়েছি। লবণ একটু কম মনে হয়েছিল, লবণ দিয়ে দিয়েছি। সকিনা খাওয়ার পর বললো মশলা একটু কম হয়েছে। আসলে আমি মশলা ঠিকই দিয়েছিলাম, তারপরে যে কীভাবে কম হয়ে গেল। মাংসের মতো মশলা দিই নেই, এটাই সমস্যা হয়ে গিয়েছে। সকিনা বলল বাগা দিয়ে দিতে, বাগা দিয়ে দিলে নাকি খেতে অনেক বেশি মজা হয়। আসলেই তাই, বাগা দেওয়ার পরে এই কাঁঠা তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। খুব ক্ষুধা লেগেছে, আজকে বিকেলবেলা কিছু খাইনি। বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছিলাম কিন্তু আমি খাইনি, তাই এখন সবার আগে আমি খেয়ে নিচ্ছি। কাঁঠাল তরকারিটা ভালোই হয়েছে, তবে মশলাটা আরও বেশি দিলে স্বাদটা আরও বেশি হতো, আর শুকিয়ে দিলে খেতে আরও বেশি মজা লাগতো। এইটা আমি খাওয়ার পর বুঝেছি। ইউটিউবে দেখেছিলাম যে চাপা শুকিয়ে দিতে, আমি দিতে চেয়েছিলাম কিন্তু দেইনি। পরে ভাবলাম বাবুরাবু যদি না খায়, উনি তো আবার শুটকি পছন্দ করে না, লোটা শুটকি ছাড়া আর কোনো শুটকি উনি খায় না। তবে এখন মনে হচ্ছে দেওয়াই ঠিক ছিল, কারণ উনি তরকারি খায়নি, ওনার কাছে ভালো লাগেনি খেতে, উনি একটুও খায়নি। ওনাকে আমি ডিম ভাজি করে দিয়েছি, লাগবে না ওনার খাওয়া। আমি শখ করে কিনেছি, আমি খেয়েছি, আমার বাচ্চারা খেয়েছে, এটাই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। কাঁচা কাঁঠা তরকারি স্বাদটা আমার কাছে কচু মতো লেগেছে, মানে মানকচু খেতে যেমন লাগে না, আমার কাছে ঠিক সেরকমই মনে হয়েছে। মনে হচ্ছিলো যে আমি মানকচু খাচ্ছিলাম। কাঁঠাল পেঁচি খাওয়াতে পরে মনে হলো যে না, আমি কাঁঠাল তরকারি খাচ্ছি। যারা কাঁঠাল খায় না ওদের কাছে এটা ভালো লাগবে, কিন্তু যারা কাঁঠাল খায় ওদের কাছে এটা ভালো লাগবে না। আমার কাছে এটা খুব বেশি ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। কারণ আমি পাকা কাঁঠাল খেতে খুব পছন্দ করি। যখন আমি এ তরকারি খাচ্ছিলাম তখন বারবার শুধু পাকা কাঁঠাল খাওয়ার কথা ভাবছিলাম যে পাকা কাঁঠাল খেতে কত মজা, আর এটা এরকম কেন, মানে ওটার সাথে আমি এটা মিলিয়ে ফেলেছিলাম।
আসলে এটা তো ঠিক নয়। পাকা কাঁঠাল আর কাঁচা কাঁঠালের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আমি গুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, খেতে অনেক মজা হয়েছে, আমি খেয়েছি পেট ভরে, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপুরা, তোমরা কারা কারা কাঁঠাল তরকারি খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাও। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।